12টা আনা। তারপরে যদি আমি ভিতরে দেখাই আরো সুন্দর একটা, দেখেন এই যে দেখা যায় কিনা, এখানে আছে 6টা 7টা আনার এক থোকার মধ্যে। এইভাবে সুপার বাগোয়া আনারের বৈশিষ্ট্য হলো তারা এইরকম আমের মতো থোকায় থোকায় ধরে। একেবারে ছোট অল্প কিছু জায়গার ভিতরে আমি কলা করেছি এবং গোড়া থেকে পর্যাপ্ত চারা উঠতেছে। এই চারাগুলোকে উঠেই আমি ওখানে প্যাকেট করি। এখানে আমি 2 ধরনের ডাটা লাগিয়েছি, 12 মাসি মালটা। এই যে দেখেন, এটা একটু দেখাই। দেখেন সিসিঙ্গা, এখানে আট ছিল, অনেক আট ছিল এখানে। আমরা আটগুলা কেটে চারা তৈরি করে এখানে চারে। আসসালামাইকুম, আহমেদ কবির, কবির সাহেবের ছাদ বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার এক বড় ভাই, তিনি ভাই আপনি কোথা থেকে আসছিলেন? আমি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানা থেকে আসছি। সিরাজুল ইসলাম, নাম সিরাজুল ইসলাম। ভাইয়ের হাতে ক্যামেরা। ভাই আসছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা থেকে আমার ছাদ বাগানটা দেখার জন্য। পাশাপাশি উনি এরকম একটা ছাদ বাগান তৈরি করার খুব ইচ্ছা প্রকাশ করেছেন। তো আমি কীভাবে করেছি এবং বর্তমানে আমার ছাদে কী আছে না আছে এই সমস্ত জানার জন্য উনি এসেছেন এবং সে ভিডিওটা করতেছেন। তা আমি প্রথমে আমার বাগানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সুপার বাগোয়া। এই সুপার বাগোয়া গাছগুলা এক সময়, আজ থেকে বছর 3.5 বছর আগে আমি ইন্ডিয়ান মহারাষ্ট্র থেকে, সরাসরি মহারাষ্ট্র থেকে 5টা চারা আনি। আজকে আমার অনেক গাছ হয়ে গেছে। তো আমি যেই কারণে এই সুপার বাগোয়াকে পছন্দ করি সেটা হলো, আমি সবসময় বলে আসতেছি যে সুপার বাগোয়া আমের মতো ধরে। আপনারা দেখেন এই যে থোকাটা দেখেন, আনারের অবস্থা, তারপরে ওই যে আনার, এবং এই এক থোকার মধ্যে 5টা 6টা 8টা পর্যন্ত আছে। আপনি দেখতে থাকেন। এই যে এখানে একটা দেখেন, এগুলা সব কিন্তু থোকায় থোকা দেওয়া। দেখেন এখানে কত আনার আছে, এই শুধু একটা ঢালের ভিতরে আছে 12টা আনার। তারপরে যদি আমি ভিতরে দেখাই আরো সুন্দর একটা, দেখেন এই যে দেখা যায় কিনা, এখানে আছে 6টা 7টা আনার এক থোকার মধ্যে। এইভাবে সুপার বাগোয়া আনারের বৈশিষ্ট্য হলো তারা এইরকম আমের মতো থোকায় থোকায় ধরে। এবং ইনশাল্লাহ যখন একটা বৃষ্টি পাবে তখন এই গাছগুলা আপনার অনেকটা কিন্তু ঝুলে পড়বে আনারের ভারে। এবং ভিতরে চামড়াটা পাতলা, ভিতরে একেবারে লাল টকটকে, খুবই রসালো। এটাই হইল সুপার বাগোয়া আনারের প্রধান বৈশিষ্ট্য, যে পাতলা থাকবে চামড়া, ভিতরে একেবারে লাল টকটকে নরম এবং ধরে আমের মতো। তো এখানে তো অল্প কাটা গাছ, আমরা ওই সাইডে যাই। আমার এখানেও আছে সেই সুপার বাগোয়া। আপনি এখানে একটু ধরেন, দেখেন এইটুকু জায়গার ভিতরে কতগুলি আনার এইটুকু জায়গার ভিতরে ভরে আছে। অর্থাৎ এই গাছটার ভিতরে এখনো প্রায় 50-60টা আছে। এবং বৃষ্টি পাইলে তখন তো এটা ঢালে ভেঙে যাবে মনে হয় আনারের বারে, যেটা গত বছর আমি দেখেছিলাম। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন কি অবস্থা সুপার বাগোয়া আনারের। এখানে 4টা আছে, ওখানে 3টা আছে। এইভাবে এইভাবে সুপার বাগোয়া আনারে ঠোকায় ঠোকায় ধরে, মাশাল্লাহ। এই যে দেখেন ছোট ছোট বের হয়ে গেছে। তারপরে উপরে যে অবস্থা, এবং এই একটা গাছে দেখতে পারেন কত আনার আছে এখানে। এগুলা মাত্র কিছুদিন আগে বের হয়েছে, এই যে এইদিকে। তো যাই হোক, এটা হলো সুপার বাগোয়া আনারের বৈশিষ্ট্য। তারা পর্যাপ্ত ধরে এবং একসময় ঢাল পর্যন্ত ঝুলে যায়। তো এইভাবে আমি আমার আনারের বাগানটাকে সাজিয়েছি। সুপার বাগোয়া আছে, অস্ট্রেলিয়ান আছে, থাই আছে, GM2 আছে। আর প্রথমে যদি আমরা দেখাই, আমরা মাশাল্লাহ, আপনি ক্যামেরাটা এখানে উপর দিয়ে ধরেন, আপনি কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন। এখানে আমি 2 ধরনের ডাটা লাগিয়েছি। একটা ডাটা হইলো, এটাকে বলা হয় রেড টাওয়ার, রেড টাওয়ার। অর্থাৎ এগুলো 8 ফিট লম্বা হবে, 7 থেকে 8 ফিট লম্বা হবে যখন বড় হবে। আরেকটা হইল ইস্পাহানি সুরেশ্বরী টাওয়ার, সুরেশ্বরী। এই 2টা। আবার এখানেও আছে আমার আপনার, এই যে এখান দিয়ে যদি আমরা ধরি,
তাহলে এখানে দেখতে পাচ্ছেন এগুলো ডাটা, 3 সাইজের 3 রকমের ডাটা। এদিকে আছে আমার কলমি শাক, আর এদিকে এই যে সাইডটা, এই সাইডটার মধ্যেও আমার আছে 12 মাসি মালটা। এই যে দেখেন মালটার অবস্থা, তারপরে ওই যে দেখেন কত বড় মালটা, দেখেন এখানেও মার্শাল্লাহ বেশ বড় সড়ো মালটা আছে। আর এগুলা আমি লাগিয়েছিলাম সাজনা গাছ, এটা হইলো থাই সাজনা। আর পিছনে আছে আমার এটাকে কি বলে ড্রাগন ফল। তো এই সাইডটাকে এইভাবে সাজানো হয়েছে। আর এদিকে আছে তরকারি, পানির অভাবে গাছের কি অবস্থা হয়ে গেছে। এটা হলো সিসিঙ্গা, এই সিজনের মূল আকর্ষণ আর কি, সিসিঙ্গা। আর ওদিকে আছে বেগুন, বেগুন গাছের কাজ শেষ সময়। আমরা এই বেগুন গাছটাকে আরও কিছুদিন রাখবো, এগুলার অনেক বয়স হয়ে গেছে। আরও কিছুদিন রাখার পরে তারপরে এই বেগুন গাছগুলোকে আমরা উঠিয়ে ফেলবো। উঠানোর পরে এখানে আমরা অন্য আরেকটা ফসল দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এটা হলো উপরের ছাদের অবস্থা। এবং আমরা যদি নিচের ছাদে যাই, আপনি ক্যামেরাটাকে হোল্ড করেন। আমরা আমাদের আনারের মাতৃ গাছের যে বাগানটা ছিল সেখান থেকে এখন আমরা আরেকটা ছাদে আসলাম, নিচে আরেকটা ছাদে আসলাম। এবং ওই গাছগুলোর থেকে আমরা এই কলম, এই চারাগুলো আমরা কলম করি এবং সীমিত সংখ্যক কলম করি, 50টা 60টা, এর বেশি কলম করা হয় না। এইভাবে আমরা কলম করি, মানুষের মাঝে ছড়িয়ে দিই। কারণ যেহেতু জাতগুলা ভালো, আমাদের দেশে বিশেষ করে আনারের বেলায় মানুষ অনেক বেশি ঠগে। তো যার ফলে আমি চেষ্টা করি একেবারে অরিজিনাল জিনিসটা মানুষকে দেওয়ার জন্য। তো এই কলমগুলো এখানে করা হয়েছে। আর এটা যেটা দেখতেছেন সেটা হইলো, এগুলো হইলো আপনার জারা লেবু। এগুলা 1 থেকে 1.5 কেজি হয় এক একটা লেবু। এবং এটার মাতৃগাছগুলা, এখানে 2টা গাছ আছে, আর মূল মাতৃগাছ হলো আমার আরেকটা ছাদের মধ্যে। আর এটা আছে, এখানে আছে ইয়েলো মালটা। আমরা বাজার থেকে যে মালটাগুলো কিনে খাই, সেই মালটাগুলো হলো এগুলা। এখানে আছে কাঁঠাল, থাই কাঁঠালের চারা, তারপরে সাগর কলা, এটা হলো নরসিংদীর সাগর কলা। আর ফিলিপিনি আখ, এগুলো হলো ফিলিপিনি আখ। আখ তো আমার এখানে এই যে দেখেন ছিল আখের, আখ ছিল অনেক, আখ ছিল এখানে। আমরা আখগুলা কেটে চারা তৈরি করে এখানে চারা তৈরি করেছি এবং এখানে চারা উঠতেছে। আর এখনো ওখানে আখ আছে, ওখানে আখ আছে। আর কলা তো আলহামদুলিল্লাহ, কলা দেখাইলাম আপনাদেরকে। এগুলো আখ। আমরা আমার এই ছোট্ট বাগানে, আমি বারবার বলছি, এই গাছগুলা 60 ফিটের বেশি বড় হয় না, এই 60 ফিটের তলা হয়। আলহামদুলিল্লাহ এই গাছটা তো মাত্র 2.5 ফিট বা 3 ফিট হবে। ওই যে কলা বের হচ্ছে, ওখানে কলা, তারপরে ওখানে আছে বড় বড় ছড়া। আমরা যদি এগিয়ে আসি, তাই একটু দেখাই। এই যে কলা দেখছেন কত বড় ছড়া কলা ভিতরে। এরপরে আসে আবার ওইদিকে কলা, এই যে কলা। তো বাগান একেবারে ছোট, অল্প কিছু জায়গার ভিতরে আমি কলা করেছি এবং গোড়া থেকে পর্যাপ্ত চারা উঠতেছে। এই চারাগুলোকে উঠেই আমি ওখানে প্যাকেট করি। তো এগুলা 4 ফিট, সর্বোচ্চ 4 ফিট হাইটে কলা ধরে, যে কথাটা এর আগেও বারবার বলা হয়েছে। আর এদিকে লেবু আছে, পলিপেয়ার আছে। আপনি কি করে পানি দেন? রাখেন রাখেন। তারপরে এদিকে আছে তরকারি, তরকারিটা একটু দেখাই। দেখেন সিসিঙ্গা, এখানে প্রচুর সিসিঙ্গা বের হয়েছে আমার। এই যে, এই যে সিসিঙ্গা, সিসিঙ্গা, সিসিঙ্গা একদিন পর পর তো নিয়ে যাচ্ছি, খাচ্ছি। করল্লা, সিসিঙ্গা, আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব নেই আপনাদের দোয়ায়। তারপরে এইদিকেও প্রচুর সিসিঙ্গা বের হয়েছে। এই যে দেখেন সিসিঙ্গা, সিসিঙ্গা
অনেকে বলে যে ছাদের মধ্যে নাকি তরকারি কম হয়, না, তরকারি প্রচুর হয়। আর এটা একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হলুদ কাঠ। আমরা যে তরকারিগুলো করি, আনফর্চুনেটলি মাছি পোকা যখন একবার, সে এক্সাম্পল এটার মধ্যে যখন একটা সুটটা ঢুকায়, তখন এটা কিন্তু পচে যাবে। সেই মাছি পোকাকে দমন করার জন্য আমি এখানে হলুদ কাঠ ব্যবহার করেছি। এবং দেখেন এই হলুদ কাঠের ভিতরে মাছি পোকার কী অবস্থা, ইভেন টিকটিকি পর্যন্ত আসে, এখান থেকে রেহাই পাবে। আরেকটা কাঠ দেখাই আমার দর্শক ভাইদের, কি পরিমাণ পোকা মারা গেছে। যেমন এখানে এই যে দেখেন পোকা, একই অবস্থা, এই সেইটাও পোকা এবং টিকটিকিও ওইখান থেকে ছাড় পায় না। তা আপনারা যারা ছাদের মধ্যে সবজি বাগান করেন, তারা এরকম সবজি ফল আসার আগেই এরকম হলুদ কাঠ ঝুলাই দেবেন। ঝুলাই দিলে তখন কি হবে, আপনার ওই মাছি পোকাটা আপনার সবজিকে আক্রমণ করবে না। এইভাবে ছাদের মধ্যে কিন্তু আমরা সব কিছু করতে পারি, সবজি, তরকারি, ইত্যাদি। অর্থাৎ আপনি করলে হবে, আপনি যদি বলেন হবে কি হবে না, তাইলে কিন্তু আর হলো না। আপনাকে করতে হবে সব কিছু, আপনি ইনশাল্লাহ না হওয়ার কোনো সুযোগ নেই, ইনশাল্লাহ হবে। তো যাই হোক ভাই, আর কিছু আমার আচ্ছা, কাছ থেকে- আমার একটা প্রশ্ন, যে একটু আপনি সংক্ষেপে যদি বলেন যে কিভাবে মাটিটাকে আমরা প্রস্তুত করব আচ্ছা, এবং গাছটা কিভাবে লাগাবো, কিভাবে যত্ন নিব, সংক্ষেপে যদি বলেন। মাটিটা আমি বরাবরই বলে আসতেছি, বিশেষ করে সবজির জন্য আমরা মাটিটাকে প্রথমে খুব ভালো করে শুকাবো। শুকানোর পরে এই মাটির সাথে আমরা শুকনো গোবর মিক্স করবো, এবং শুকনো গোবর প্লাস হাড়ের গুঁড়া যদি সম্ভব হয়, তারপরে যদি সম্ভব হয় শিংকুচি, কিছু লাল পটাশ সার, আর জীবাণুনাশক হিসেবে আমরা নিম খৈল, এক মুখ নিম খৈল মিক্স করে, এবং যদি মাটিটা মনে করেন যে আপনি এটা ভালো মাটি পড়ে নাই, কিন্তু অবশ্যই শাকসবজির জন্য ভালো মাটির দরকার। যদি মনে করেন যে মাটিটা খুব ভালো জাতের পড়ে নাই, ভালো রকমের পড়ে নাই, তাহলে আপনি কিছু বালি মিক্স করবেন এর সাথে, যাতে করে মাটিটা শুকাই গেলে শক্ত না হয়। এইভাবে মাটিটাকে নেড়ে চেড়ে ভালো করে তারপরে আপনি ওখানে যদি ফল গাছ লাগান, ফল গাছের ব্লকে দিবেন বা ড্রামে দিবেন। আর যদি বেডে করেন তাহলে বেডের মধ্যে মাটিগুলো দিবেন। তবে অবশ্যই এখানে যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো মাটিকে যেন চাকামুক্ত করতে হবে, মাটিকে গুঁড়া করতে হবে। গুঁড়া করলে পরে সব ধরনের গাছের শিকড়গুলা ভিতর দিয়ে তারা চলতে, তাদের আর কোনো বাধা থাকে না, এবং তারা খাওয়াটা সুন্দরভাবে আহরণ করতে পারে। এইভাবে যদি আমরা মাটি প্রস্তুত করি, তাহলে আমাদের এইরকম সবুজ শাকসবজির কোনো অভাব হবে না ইনশাল্লাহ। আর কিছু ভাই? না, আর কিছু না। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটি সুন্দর পরিপাটি ছাদ বাগান দেখানোর জন্য, এবং আশা করি অনেকেই দ্বারা উৎসাহিত হবেন এবং ছাদ বাগানে আগ্রহী হবেন। আচ্ছা, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ, অনেক কষ্ট করে সে নোয়াখালী লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে আসছেন, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।